আমাকে বিয়ে করে সে নিয়ে আসে তার নানার বাড়ি, আর ওর মা অন্য একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতো। বিয়ের 3 দিন পর আমি জানতে পারি আমার যে স্বামী, তার বাড়ি ঘর দোয়ার কোনো কিছুই নেই। তারপর তো আমি পুরোই পাথর হয়ে যাই যে এটা আমি কি করলাম। তার মধ্যে আমি আমার বাবা মা কারোর সাথে কোনো যোগাযোগ করিনি। ওনারা তো পুরাই বেহুশ আমাকে খুঁজতে খুঁজতে। ওনারা তো জানতোও না যে আমি এই ছেলের সাথে পালিয়ে এসেছি। তারপর তারা আমার চাচাতো বোনের কাছ থেকে শুনে যে এই ছেলের সাথে আমার সম্পর্ক ছিল আর আমি এই ছেলের সাথেই চলে এসেছি। আমার তো বিয়ে হয়ে গেছে, এই কথা জানার পর তো আর তাদের কিছু করার থাকে না। আর এইদিকে আমার স্বামীর বাড়িতে আমার থাকার কোনো জায়গা ছিল না, কারণ ওদের কোনো বাড়ি ঘর নেই। তারপর আমার বিয়ের 8 দিন পর ও আবার চলে যায়, আমাকে ওর মামার বাড়িতে রেখে চলে আসে আমাদের এলাকায়, আবার আগের জায়গায় যেয়ে চাকরি করতে থাকে। তার কিছুদিন পর আমার মা ওর সাথে চুরি করে কথা বলে, কারণ ওনার তো মেয়ে, ওনার মেয়ের খোঁজ খবর নিতে ওনার ইচ্ছা করে। আর এইদিকে আমার সেই চাচাতো ভাই যার বাড়িতে ওরা ভাড়া থাকতো, ওদেরকে উঠিয়ে দেয় এই কথা জানার পর। আমার মা লুকিয়ে লুকিয়ে এটা সেটা রান্না করে ওকে কারখানায় নিয়ে খাইয়ে আসতো। এমন করতে করতে 3টা মাস পার হয়ে যায়। আর তারপর ও যে কারখানায় কাজ করত, সেই কারখানার মালিকের সাথে টুকিটাকি একটা বিষয় নিয়ে ঝগড়া করে ও কাজ ছেড়ে আবার চলে আসে যশোরে। আর এখানে এসে ও আরেকটা চাকরি নেয়। তারপরে এরকম করতে করতে প্রায় 2 বছর পার হয়ে যায়। তারই মধ্যে ওর মা আবার আরেক জায়গায় বিয়ে করে ফেলে, তাও আবার আমার বিয়ের পরে। ওর মা ওনার সেই স্বামীকে নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকতো। আর এই 2 বছরের মধ্যে আমি ওর ফ্যামিলির ব্যাপারে অনেক কিছুই জানতে পারি। এর মধ্যে ওর ফ্যামিলির ব্যাপারে একটুখানি বলি। ওরা ছিল 1 ভাই 1 বোন। ওর বাবা ওর মাকে বিয়ে করার পরে ওর মার সাথে চলে আসে ঘর জামাই থাকতে। মানে ওর মা ছিল একটু সুন্দরী আর ওর বাবা ছিল একটু কালো, তাই ওর মাকে একটু বেশি ভালোবাসতো। ওদের ছোটখাটো একটা সুন্দর ফ্যামিলিও ছিল, কিন্তু ওর মা ওর বাবাকে তেমন একটা পছন্দ করতো না। ওর মার আর ওর বাবার বিয়ে হয়েছিল পারিবারিকভাবে, তাই ওর মা যখন যেটা বলতো ওর বাবা সবটাই শুনতো। আর এইদিকে ওর মার এক কথায় ওর বাবা চলে আসে ঘর জামাই থাকতে, কিন্তু ওর মার একটা অন্য মানুষের সাথে সম্পর্ক ছিল। আর এই কথা জানতে পেরে আমার শ্বশুর আত্মহত্যা করে, বিষ খেয়ে ফেলে। আর ওনার মেয়ে সবটা দেখে ফেলে, সাথে সাথে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ওয়াশ করা হয়, ওয়াশ করে তারপরে রিলিজ দেয়। বাসায় এসে একটা ইঞ্জেকশন দেয়, তারপরে উনি মারা যায়। মোট কথা আমার শাশুড়ির জন্যই আমার শ্বশুরের মৃত্যুটা হয় আর কি। আর আমার শাশুড়ির চরিত্র ভালো ছিল না, কিন্তু আমার শ্বশুর এখানে এসে কষ্ট করে একটু জায়গা জমি যতটুকু কিনেছিল, উনি মারা যাওয়ার পর আমার শাশুড়ি সবকিছুই বিক্রি করে ফেলে। আমি যাওয়ার পর যে ওনার বাসায় একটু রান্না করে খাবো, সেটার একটা প্লেট একটা চামিচও ছিল না। সবকিছু আমি কষ্ট করে করে কিনতে হয়েছে। আমার বিয়ের পর আমাকে সবাই মোটামুটি অল্প অল্প করে যতটুকু সালামি দিয়েছিল, সেই টাকাগুলো আমি খরচ করিনি। সেই টাকাগুলো জমিয়েই আমি আমার সংসারের টুকিটাকি একটা পাতিল, একটা প্লেট, তারপরে 2টা চামিচ, এভাবে করে করে একটু একটু করে কিনেছিলাম। আর আমার মামা শ্বশুরের একটা মাটির ঘর ছিল, সেই ঘরটাতে আমাদেরকে থাকতে দিয়েছিল। আর এইভাবেই অভাবে সংসার করতে করতে হঠাৎ করে আমার একটা মেয়ে সন্তান পেটে আসে। আর তারপর আমার যখন 3 মাস, তখন আমি অনেকটাই অসুস্থ হয়ে যাই। তখন আমার মা ফোন দিয়ে আমার স্বামীকে বলে যে আমার মেয়ে যেহেতু অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, আর বিয়ে তো হয়েই গেছে, এখন কিছু করার নেই, তুমি আমার মেয়েটাকে আমার বাড়িতে দিয়ে যাও, ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত ও এখানেই থাকুক। তারপরে আমাকে আমাদের বাড়িতে দিয়ে আসে। ও আমাকে রেখে আবার ও যশোরে চলে আসে। তারপর কিছুদিন পর আমার ডেলিভারির সময় হয়। আমার ডেলিভারির 1 সপ্তাহ আগে আমার স্বামী আমার বাবার বাড়িতে চলে আসে। আর আমার ডেলিভারির সময় আমার হাসপাতালের যাবতীয় সমস্ত খরচ আমার বাবাই বহন করে, উনি 1 টাকাও দেয়নি। আমি ওনার সংসারে অনেক কষ্ট করেছি। ওনার মার যে কয়টা বিয়ে হয়েছে এটার কোনো হিসাব নেই। ওনার বোনেদেরও চরিত্র ভালো না। মোট কথা ওর পুরাটা ফ্যামিলি কেমন জানি একটা। আমি অনেক সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান জন্ম দিই। তারপর কিছুদিন বাবার বাড়িতেই ছিলাম। আমার মেয়ের যখন 7 মাস, তখন আমি আবার যশোরে ফিরে যাই। আমার মেয়েটা দেখতে মাশাআল্লাহ এত সুন্দর ছিল, এত কিউট ছিল, অথচ আমার শাশুড়ি, ননদ এরা কেউ আমার মেয়েটাকে একটাবার কোলে নিয়েও দেখতো না। এমন করতে করতে আমার মেয়ের বয়স 3 বছর হয়ে যায়। আর এর মধ্যে আমার শাশুড়ি ওনার বাবার বাড়ি থেকে কিছুটা জায়গা পায়, সেখান থেকে অর্ধেক জমি আমাদেরকে দেয়। আমিও আমার সংসারের জন্য অনেক পরিশ্রম
পরিশ্রম করতাম। আমি আমার বাবার বাড়িতে থাকতে যেই কাজটা করতাম শ্বশুর বাড়িতে এসে সেম কাজটাই ঘরে বসে করতাম। টুকিটাকি করে কিছু টাকা জমাই, তারপরে ওই জায়গার মধ্যে আমরা একটা ছোট্ট বাড়ি করি। দুই স্বামী স্ত্রী মিলে অনেক পরিশ্রম করতাম সংসারটাকে একটু সুন্দর করে সাজাবো বলে। অথচ এর আগে আমার স্বামী আমাকে একটা ড্রেস কিনে দেওয়ারও ক্ষমতা ছিল না। আর আমার মেয়েটা হওয়ার পর একটু একটু করে আমরা একটু সচ্ছলতার দিকে এগিয়ে যাই। আমার স্পষ্ট খেয়াল আছে, আমি একটা ড্রেস পরে 1 সপ্তাহ পার করে দিতাম। একটা ড্রেস ধুয়ে দিতাম, সেটা শুকাতো, তারপরে আবার ওটা পরতাম। তারপরে একটু একটু কষ্ট করে করে আমরা একটা ছোট্ট টিনের ঘর তুলি, যেটাতে খরচ হয়েছিল 30,000 টাকা। ওই ঘর তোলার পর মাটিতে বিছানা করে 6 মাস আমি আমার মেয়েকে নিয়ে ঘুমিয়েছি। খাট কেনার টাকা ছিল না, অনেক কষ্ট করে সংসারটা করেছিলাম। মাসের পর মাস চলে যেত, মাছ মাংস খেতাম না। এত কিছুর পরও সুখী নারী ছিলাম, কারণ আমার স্বামীর ভালোবাসা ছিল আমার প্রতি। তার ভালোবাসা এতটাই অন্ধ ছিলাম, আমি আমার বাবার বাড়িতে 3-4 বছর পার হয়ে যেত, তাও যেতাম না। এত অভাব অনটন কোনো কিছুই আমার গায়ে লাগতো না, কোনো কিছুই আমার খারাপ লাগতো না যখন সে ভালো ছিল। এমন করতে করতে 15 সাল চলে আসে, আর এই 15 সালটাই ছিল আমার জীবনে কালবৈশাখীর ঝড় শুরু হওয়া। একদিন রাত্রে 3টা বাজে আমার স্বামী ঘরে আসে। তখন আমি তাকে জিজ্ঞাসা করি, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? সে আমাকে কোনো উত্তর দিচ্ছিল না। এভাবে করে 1 সপ্তাহ পার হয়। প্রতিদিন বেশি রাত করে বাসায় আসে, আর সে আগে যে কাজটা করতো সে কাজটাও ছেড়ে দিয়েছে। সারাদিন ঘুমায় আর রাত হলে বাসায় থাকে না। তারপর তার কাছে অনেক অনেক টাকা দেখতাম। তখন আমি তাকে প্রশ্ন করতাম, তুমি এত টাকা কোথায় পাও? তুমি তো কাজ ছেড়ে দিয়েছো, তাহলে এত টাকা কোথা থেকে আসে? সে আমার প্রশ্নের কোনো উত্তর দিত না। এভাবে করে আমাদের মধ্যে টুকিটাকি ঝগড়া লেগে যায়, কারণ আমি হারাম টাকা খাবো না বলেই তো তার সাথে এত কষ্ট করে অভাবের সংসার করছি। ঝগড়ার পর জানতে পারি তার আত্মীয় স্বজনের কাছ থেকে সে অবৈধ ব্যবসায় লিপ্ত হয়েছে। আর সেই ব্যবসা সে এখন না, সে আমার বিয়ের আগেও করতো এই ধরনের কাজ। তখন তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি করলাম আমি জীবনে? বাবা মার কথা না শুনে, কারো চিন্তা না করে এমন একজন মানুষের হাত ধরে আসলাম। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত ফ্রম মাই পেজ জান্নাত রহমান ব্লগস। আর আমি কিন্তু অন্যদের স্টোরি শেয়ার করে থাকি। সো এই স্টোরিটা যখন আমি শেয়ার করছিলাম, প্রথম দিক দিয়ে পুরাটা না পড়েই আমি স্টোরিটা শেয়ার করেছি। বাট যখন আমি রাত্রে পুরাটা স্টোরি পড়ি, ভাইরে ভাই, আমি আমার লাইফে এমন স্টোরি একবারও শেয়ার করি নাই। যাই হোক, বুকে অনেক সাহস নিয়ে এই স্টোরিটা শেয়ার করতে আসছি আপনাদের সাথে। তো এটার সেকেন্ড পার্ট আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এটার আরো কয়েকটা পার্ট আসবে, আশা করি অপেক্ষায় থাকবেন। আর এই মেয়েটা যে কি পরিমাণের ভুল করছে, এমন একটা মানুষকে ভালোবেসে, এমন একটা মানুষকে বিয়ে করে, এই পুরোটা স্টোরি না শুনলে আপনারা বুঝবেন না। এই স্টোরিটা পুরোটা শুনতে হলে ফলো দিয়ে পাশে থাকুন। তখন আমার মা ফোন দিয়ে আমার স্বামীকে বলে যে আমার মেয়ে যেহেতু অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, আর বিয়ে তো হয়েই গেছে, এখন কিছু করার নেই, তুমি আমার মেয়েটাকে আমার বাড়িতে দিয়ে যাও, ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত ও এখানেই থাকুক। তারপরে আমাকে আমাদের বাড়িতে দিয়ে আসে। ও আমাকে রেখে আবার ও যশোরে চলে আসে। তারপর কিছুদিন পর আমার ডেলিভারির সময় হয়। আমার ডেলিভারির 1 সপ্তাহ আগে আমার স্বামী আমার বাবার বাড়িতে চলে আসে। আর আমার ডেলিভারির সময় আমার হাসপাতালের যাবতীয় সমস্ত খরচ আমার বাবাই বহন করে, উনি 1 টাকাও দেয়নি। আমি ওনার সংসারে অনেক কষ্ট করেছি। ওনার মার যে কয়টা বিয়ে হয়েছে এটার কোনো হিসাব নেই। ওনার বোনেদেরও চরিত্র ভালো না। মোট কথা ওর পুরাটা ফ্যামিলি কেমন জানি একটা। আমি অনেক সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান জন্ম দিই। তারপর কিছুদিন বাবার বাড়িতেই ছিলাম। আমার মেয়ের যখন 7 মাস, তখন আমি আবার যশোরে ফিরে যাই। আমার মেয়েটা দেখতে মাশাআল্লাহ এত সুন্দর ছিল, এত কিউট ছিল, অথচ আমার শাশুড়ি ননদ এরা কেউ আমার মেয়েটাকে একটাবার কোলে নিয়েও দেখতো না। এমন করতে করতে আমার মেয়ের বয়স 3 বছর হয়ে যায়। আর এর মধ্যে আমার শাশুড়ি ওনার বাবার বাড়ি থেকে কিছুটা জায়গা পায়, সেখান থেকে অর্ধেক জমি আমাদেরকে দেয়। আমিও আমার সংসারের জন্য অনেক পরিশ্রম করতাম। আমি আমার বাবার বাড়িতে থাকতে যেই কাজটা করতাম শ্বশুর বাড়িতে এসে সেম